আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকের ব্যবসায় উদ্যোগ ক্লাসে এডু পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহিদা খাতুন। আম, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের প্রথম চ্যাপ্টার ব্যবসায় পরিচিতি। দেখো, প্রথম অধ্যায় হচ্ছে ব্যবসায় পরিচিতি, এটা ইংলিশে হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস। আমার সাথে তোমরা তোমাদের বই যাদের আছে তারা বইয়ের সাথে মিলিয়ে পড়তে পারো। প্রথম লাইনে আছে, ব্যবসায়ের উৎপত্তির মূলের ছিল মানুষের অভাববোধ। এখন অভাববোধ কি? অভাববোধ হচ্ছে আমরা আমাদের আহ, প্রয়োজন, আমাদের যা কিছু আমরা প্রয়োজন অনুভব করি সেটা না পাওয়ার যে অনুভূতি, সেটাই হচ্ছে আমাদের অভাববোধ। এই অভাব পূরণের লক্ষ্যেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জনের প্রচেষ্টায় জড়িত হয়। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরে উদ্ভব হয় ব্যবসায়ের। আচ্ছা, এখন তাহলে আমাদের ব্যবসায়ের উৎপত্তির মূলে কি ছিল? আমাদের অভাববোধ। ঠিক আছে, এখন আমরা এই অধ্যায় থেকে কি কি ধারণা পাবো? এখানে আমরা এই অধ্যায়টি শেষ করলে জানতে পারবো ব্যবসায়ের ধারণা, উৎপত্তি, বৈশিষ্ট্য, প্রকারভেদ এবং ব্যবসায়িক পরিবেশ সহ বিস্তারিত জানতে পারবো। ব্যবসায়ের ধারণা দেখো, ব্যবসায়ীটা কি? আসলে আমি এগুলো মার্ক করে রেখেছি তোমাদের, যেগুলো এমসিকিউ এর জন্য এবং জ্ঞানমূলক যে প্রশ্ন আছে সেগুলোর জন্য প্রয়োজন। সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। এটা হচ্ছে ব্যবসায়ের একটা মানে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। ব্যবসায়ের যে সংজ্ঞাটা, এটা আরো বিস্তারিত ভাবে বললে তোমাদের জন্য আরো ভালো হবে, সেজন্য আমরা আমাদের স্লাইডে চলে যাচ্ছি। দেখো, ব্যবসায় কি? বিজনেস শব্দের অর্থ, বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়, তবে বিজনেস শব্দটির উৎপত্তি হয়েছে বিজি প্লাস নেস থেকে, যার বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত থাকা। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? রেসপন্স করো। হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, দেখো, ব্যবসায়ের সংজ্ঞা: মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে অর্থনৈতিক সকল বৈধ কাজের সমষ্টিকেই ব্যবসায় বলে, অথবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে পণ্যদ্রব্য ও সেবা বিনিময়কে ব্যবসায় বলে। তাহলে ব্যবসায়টা হচ্ছে, এখানে ব্যবসায় আমরা যে এখানে লিখেছি যে বিজনেস শব্দের বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়, তবে বিজনেস শব্দটি এসেছে ব্যস্ত থাকার, মানে ব্যস্ত থাকা মানেই হচ্ছে বিজনেস। কিন্তু আমরা যে কোনো কাজে ব্যস্ত থাকলে কি সেটাকে বিজনেস বলবো? না। এখানে ব্যবসা একটা আহ কাজে ব্যস্ত থাকা, ওটাকে ব্যবসায় হতে গেলে সেখানে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে এবং আরো অনেক বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা সেই কাজকে ব্যবসায় বলবো, সেগুলো হচ্ছে, দেখো, একটা ব্যবসায়ের মধ্যে কি কি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এক হচ্ছে প্রধান যে উদ্দেশ্য, আমরা ব্যবসায়ের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মুনাফা অর্জন। তারপর যে কোনো কাজেই মুনাফা অর্জন থাকলেই কি সেটাকে ব্যবসায় বলা যাবে? না, এটার মধ্যে বৈধতা থাকতে হবে, কোনো অবৈধ কাজকে ব্যবসা বলা যাবে না। এবং সেখানে লেনদেনের পৌনঃপুনিকতা থাকতে হবে, একটা ধারাবাহিকতা থাকতে হবে। তারপর সেখানে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান থাকবে, একটা ব্যবসায় করতে গেলে অবশ্যই সেখানে ঝুঁকি থাকে। এবং সেখানে সেবার মনোভাব থাকতে হবে, মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার যে মনোভাব সেখানে ব্যবসায়ীর মনে সেটা থাকতে হবে। আর ব্যবসা অবশ্যই অর্থের মূল্যে পরিমাপযোগ্য হতে হবে এবং ব্যবসা অবশ্যই নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে পরিচালিত করতে হবে। এগুলো হচ্ছে ব্যবসায়ের বৈশিষ্ট্য। আমরা ব্যবসায়ের সংজ্ঞাটা এমন ভাবে শিখবো যেন সেখানে ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে। তারপর আসো, ব্যবসায়ের গুরুত্বটা পড়ার আগে আমরা একটু বইয়ে চলে যাই।
তোমাদের বইয়ে যে মার্ক করা করা অংশগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে পড়বে। ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আমরা এখন জানবো। ব্যবসায়ের উৎপত্তি হয়েছে, সাধারণত ব্যবসায়ের যে উৎপত্তির ক্রমবিকাশ এই ধারাকে প্রাচীন, মধ্য ও আধুনিক এই তিনটি পর্যায়ে বিভক্ত করা হয়। এখন এই ছকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দিয়ে নাও। প্রাচীন যুগে মানুষ কি করতো? প্রাচীন যুগে মানুষ পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষিকার্য, দ্রব্য বিনিময় এই কাজগুলো করতো। তখন তো মানুষের জীবিকার একমাত্র মাধ্যম ছিল কি, তারা পশু শিকার, মৎস্য শিকার এগুলো করবে, খাবে, আহ জঙ্গলে রাত কাটাবে, এরকম ছিল, পশুর মতো আচরণ ছিল। প্রাচীন যুগে মানুষের জীবিকার ওরকম কোনো ব্যবস্থা ছিল না। এরপর আরেকটু আপডেট হয়ে মানুষ যখন মধ্যযুগে প্রবেশ করলো, তখন বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য যে শামুক, ঝিনুক, কড়ি, পাথর এগুলো ব্যবহার করা শুরু হলো। তারপর সেখানে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য, আহ ধাতব মুদ্রার এগুলোর ব্যবহার শুরু হলো মধ্যযুগ থেকে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে যে শামুক, ঝিনুক, কড়ি, পাথর এগুলোর ব্যবহার কোন যুগ থেকে শুরু হয়? কাগজি মুদ্রার প্রচলন কোন যুগে শুরু হয়? এরকম ধরনের এমসিকিউ গুলো আসতে পারে। তারপরে বাজার ও শহর সৃষ্টি, ব্যবসায়ী সংগঠনের উদ্ভব, এই যে বৈশিষ্ট্যগুলা এগুলো তোমাদের মনে রাখতে হবে। তারপর আসো আধুনিক যুগ। আধুনিক যুগে আমাদের শিল্প বিপ্লব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থার প্রচলন, এই যে কাজগুলো আধুনিক কালে এখন যা হচ্ছে এগুলো সবই হচ্ছে আধুনিক যুগ। ব্যাংক, বীমা, মোবাইল ব্যাংকিং প্রচলন এখন এগুলো সবই হচ্ছে আধুনিক যুগের বৈশিষ্ট্য। আচ্ছা, ব্যবসায় ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ, এটাকে ইংরেজিতে বলে স্কোপ অ্যান্ড ক্লাসিফিকেশন অফ বিজনেস। ব্যবসায়ের আওতা, বর্তমানে ব্যবসায় শুধু পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসায় বলি। ব্যবসায়ের একটা ছোট সংজ্ঞা দেওয়া আছে, তোমরা একটা সংজ্ঞা শিখবে। পণ্যদ্রব্য বিনিময়ের সংক্রান্ত যে সহায়ক কাজগুলা সেগুলো হচ্ছে পরিবহন, বীমা, ব্যাংকিং, গুদামজাতকরণ, বিজ্ঞাপন, এগুলো সবই হচ্ছে ব্যবসায়ের আওতাভুক্ত। এখন ব্যবসায়ীকে, আধুনিক ব্যবসায়ীকে তিন ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ, সেবা। এখন আসলে শিল্প। শিল্প হচ্ছে, শিল্পের মধ্যে আবার কতগুলো প্রকারভেদ রয়েছে, যেমন প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প, উৎপাদন শিল্প। এর মধ্যে প্রজনন শিল্প এবং নিষ্কাশন শিল্প থেকে তোমাদের বেশি প্রশ্ন আসে। তারপর আসো বাণিজ্য। ব্যবসায়ের আরেকটি পণ্য বন্টনকারী শাখা হচ্ছে বাণিজ্য। বাণিজ্যের কাজগুলো হচ্ছে পণ্য বিনিময়। আর পণ্য বিনিময় কিভাবে হয়? পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্য বিনিময় হয়। তারপর হচ্ছে পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং ও বীমা, বিজ্ঞাপন ইত্যাদি। ব্যবসার আরেকটি শাখা হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা কি? যে সেবাগুলো সরাসরি মানুষ সেবার বিনিময়ে অর্থ উপার্জন করা, যেমন হচ্ছে আইনবৃত্তি, ডাক্তারি, শিক্ষক, হ্যাঁ, নাপিত, তারা হচ্ছে আমাদের প্রত্যক্ষ সেবার মাধ্যমে অর্থ উপার্জন করে, তারা পণ্য বিক্রি করে না। এখন শিল্প কি? শিল্প হচ্ছে, শিল্পকে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয়। শিল্পের সংজ্ঞাটা হচ্ছে যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয়। অর্থাৎ যে কোনো কাঁচামালকে প্রকৃতি থেকে সংগ্রহ করে সেটাকে তুমি প্রক্রিয়াজাতকরণ করে নতুন একটা পণ্যে রূপান্তর করলে সেটাকে শিল্প বলা হবে। যেমন তুমি ধরো বন থেকে মানুষ কি করে, কাঠ সংগ্রহ করে সেই কাঠ থেকে কাগজ তৈরি করা হচ্ছে। এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পণ্যে রূপান্তর করা। এখন শিল্পকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যেমন প্রজনন শিল্পে। প্রজনন শিল্পগুলো হচ্ছে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহার করা, যেমন নার্সারি, হ্যাচারি, হাঁস মুরগি পালন, এগুলো হচ্ছে প্রজনন শিল্পের উদাহরণ।
তারপর আসো নিষ্কাশন শিল্প। প্রজনন শিল্পের সংজ্ঞাটা তোমরা আরো অন্যভাবে দিতে পারো, যেমন যখন আমরা কোনো প্রাকৃতিক সম্পদকে প্রাকৃতিক উপায়ে বৃদ্ধি ঘটানোর চেষ্টা করব, তখন সেটাকে প্রজনন শিল্প বলা যাবে। নিষ্কাশন শিল্প কি? নিষ্কাশন শিল্প হচ্ছে প্রকৃতির মাঝখান থেকে আমরা যখন প্রাকৃতিক সম্পদকে তুলে নিয়ে আসব, সেটাই হচ্ছে নিষ্কাশন শিল্প। আচ্ছা, এখানে বলা আছে যে শিল্পের মাধ্যমে ভূগর্ভ পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়, যেমন খনিজ শিল্প। তারপর হচ্ছে সমুদ্র থেকে আমরা যে শিল্পগুলো আহরণ করি, সেগুলো সবই হচ্ছে নিষ্কাশন শিল্পের উদাহরণ। প্রজনন শিল্প এবং নিষ্কাশন শিল্প থেকে তোমাদের বেশি প্রশ্ন হয়, এর উদাহরণগুলো ভালো করে দেখে নেবে। তারপর আসো নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প এতটা ইম্পর্টেন্ট না, তারপরেও তোমরা পড়ে রাখবে। নির্মাণ শিল্প আমরা সবাই জানি, রাস্তাঘাট, সেতু, কালভার্ট, এগুলো যে নির্মাণ করা হয়, কনস্ট্রাকশনের যে কাজগুলো, সেগুলোকে নির্মাণ শিল্প বলা হয়। তারপর উৎপাদন শিল্প। শিল্পে শ্রম ও যন্ত্র ব্যবহার করে আমরা কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যে পণ্যগুলো উৎপাদন করা হয়, সেগুলো হচ্ছে উৎপাদন শিল্প। আর সেবা শিল্প, সেটা একটু আগে আমরা জেনেছি। প্রত্যক্ষ সেবার মাধ্যমে যে শিল্পগুলা কাজ করে, সেগুলো হচ্ছে সেবা শিল্প। যেমন হচ্ছে বিদ্যুৎ, ব্যাংকিং সেবা, হ্যাঁ, গ্যাস ইত্যাদি। এখন এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটা তোমরা পূরণ করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। যে কোন শিল্পের কি কি উদাহরণ আছে, কয়েকটা পাঁচটা পাঁচটা করে দেওয়া আছে এখানে, তোমরা এটা হোমওয়ার্ক করে নিয়ে আসবে আগামী ক্লাসে। ঠিক আছে? এখন আসো বাণিজ্য। বাণিজ্য হচ্ছে ব্যবসায়ের পণ্য বন্টনকারী শাখা। বাণিজ্যটা কি? বাণিজ্য হচ্ছে একটা পণ্য উৎপাদনকারীর নিকট থেকে একদম চূড়ান্ত ভোক্তা পর্যন্ত পৌঁছানোর যে কাজ, এর মাঝখানে যতগুলা কাজ সংগঠিত হয়, সবগুলাকে একত্রে বাণিজ্যের অন্তর্ভুক্ত করা হয়। বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বা সেবার বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল, এই যেটা বললাম, যে কাঁচামাল উৎপাদকের নিকট থেকে একদম চূড়ান্ত ভোক্তা পর্যন্ত যে পৌঁছানোর কার্যাবলী, সেটাই হচ্ছে বাণিজ্য। তোমাদের প্রশ্ন আসতে পারে যে বাণিজ্য কি বা বাণিজ্য কাকে বলে, তাহলে এই সংজ্ঞাটা দিবে। আর বাণিজ্যকে আধুনিক কালে ব্যবসায় টু ব্যবসায় বা বি টু বি বা বিজনেস টু বিজনেস বলেও অভিহিত করা হয়। এবার আসো বাণিজ্যের যে বিভিন্ন উপাদান আছে, সেই উপাদানের কাজগুলো কি? বাণিজ্যের উপাদানগুলো হচ্ছে পণ্য বিনিময়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন ইত্যাদি। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টসে জানাও। রেসপন্স করো, রেসপন্স না করলে তো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। দেখো, বাণিজ্যের বিভিন্ন উপাদানের যে কাজগুলো, পণ্য বিনিময়, পণ্য বিনিময়ের মাধ্যমে আমরা কি করি? একজনের হাত থেকে পণ্য আরেকজনের হাতে হাত বদল হয়। এর মাধ্যমে আমাদের সত্ত্বগত উপযোগ সৃষ্টি হয়। যেমন একটি কলম যদি তুমি দোকান থেকে কিনে আনো, তাহলে সেটা কি হবে? কেনার আগে সেটা ছিল দোকানদারের মালিকানায়, তারপর কেনার পরে তোমার মালিকানায় চলে আসবে। এভাবে আমাদের মালিকানার যে পরিবর্তন হবে, সেটাই হচ্ছে সত্ত্বগত উপযোগ। মানে পণ্য বিনিময়ের মাধ্যমে আমাদের মালিকানা সংক্রান্ত বাধা দূর হয়। তারপর আসে পরিবহন। পরিবহন কি করে? আমাদের পণ্যগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সহায়তা করে। এর মাধ্যমে আমাদের পণ্যের স্থানগত বাধা দূর হয়। তারপর গুদামজাতকরণ। গুদামজাতকরণের মাধ্যমে আমরা একটি সিজনের পণ্য অন্য সিজনে ব্যবহার করতে পারি। সেজন্য আমাদের যে সময়গত বাধা, সেটা দূর হয়। যেমন আমরা ধান একটা নির্দিষ্ট সিজনে এটা চাষ হয়, আমরা এটা সারা বছর জন্য ব্যবহার করতে পারি। যে কোনো পণ্য এভাবে গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত বাধা দূর করে। তারপর হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিং আমাদের অর্থ সংক্রান্ত যে বাধা, সেটা দূর করে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে আমাদের অর্থ সংস্থান করতে পারি। বীমা আমাদের ঝুঁকিগত বাধা দূর করে।
একটা পণ্যের বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের বীমা করা থাকলে যে কোনো প্রতিষ্ঠান যে কোনো ক্ষতির সম্মুখীন হলে সেই বীমা প্রতিষ্ঠান তাকে অর্থ দিয়ে সহায়তা করে। সেজন্য একটা প্রতিষ্ঠান আরো বড় বড় ঝুঁকি নিয়ে আহ তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। তারপর হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা একটা পণ্য সম্পর্কে সবাই জানতে পারি। এই তথ্য প্রচার সংক্রান্ত যে বাধা সেটা দূর হয় বিজ্ঞাপনের মাধ্যমে। তারপর আসো প্রত্যক্ষ সেবা বা ডিরেক্ট সার্ভিস। প্রত্যক্ষ সেবাটা কি? প্রত্যক্ষ সেবা হচ্ছে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত যে ব্যক্তি, স্বাধীন পেশায় নিয়োজিত থেকে ডাক্তার, উকিল, প্রকৌশলী, শিক্ষক এবং অন্যান্য পেশাজীবীরা তাদের বিভিন্ন রকম যে সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকে তাদেরকে প্রত্যক্ষ সেবা বলে। এই প্রত্যক্ষ সেবার উদাহরণগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে। যেমন প্রশ্ন আসতে পারে যে ডাক্তারি ক্লিনিক এটা কোন ধরনের সেবার অন্তর্ভুক্ত, বা আইনগত চেম্বার, অডিট ফার্ম এগুলো কোন ধরনের সেবার অন্তর্ভুক্ত? সেগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবা বা ডিরেক্ট সার্ভিসের অন্তর্ভুক্ত। প্রত্যক্ষ সেবা আমাদের আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা। এখন এই যে ব্যবসা সম্পর্কে আমরা জানলাম, এই ব্যবসায়ের গুরুত্বটা কি? ব্যবসায় আমাদের আহ কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো সম্পর্কে আমরা জানবো। এখানে সংক্ষেপে বলা আছে যে সঞ্চয় বৃদ্ধি পায়, তারপর হচ্ছে মূলধন গঠিত হয়, জাতীয় আয় বৃদ্ধি পায়। এখন জাতীয় আয়টা কিভাবে বৃদ্ধি পায়? একটা ব্যবসা প্রতিষ্ঠান আহ যদি ভালোভাবে গঠিত হয়, ভালোভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে, ভালো মুনাফা অর্জন করে, তাহলে কি করবে? এটা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকারকে ট্যাক্স দিবে, এতে করে আমাদের দেশের জিডিপি বৃদ্ধি পাবে। এরপর বেকার সমস্যার সমাধান হয়, সৃজনশীল কাজের উন্নয়ন ঘটে, সংস্কৃতির বিনিময় হয়। সংস্কৃতির বিনিময়টা কিভাবে হয়? একটি দেশের ব্যবসা শুধু একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সেটা দেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এভাবে এক দেশের লোক অন্য দেশে স্থানান্তরিত হওয়ার মাধ্যমে তাদের সংস্কৃতির বিনিময় ঘটে। তারপর ব্যবসা বাণিজ্যকে ঘিরে নতুন নতুন শহর, বন্দর এগুলো গড়ে ওঠে। এর ফলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে ব্যবসার গুরুত্বটাকে আমরা কিভাবে দিতে পারি এটা যদি তোমাদের একটু দেখাই। এই যে, আচ্ছা, ব্যবসায়ের যে গুরুত্বগুলা সেগুলোকে আমরা এভাবে ভাগ করে দিতে পারি। যেমন অর্থনৈতিক গুরুত্ব, সামাজিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্বগুলো কি কি? অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে কি সম্পদের সঠিক ব্যবহার, সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, জাতীয় আয় বৃদ্ধি, যেটা একটু আগে বললাম তোমাদের। এবং এর সাথে আছে ব্যবসায়ের যে সামাজিক গুরুত্ব, এর মাধ্যমে অভাবের পরিস্থিতি বিবেচনা, বেকারত্ব হ্রাস, দুর্নীতি হ্রাস, জীবনযাত্রার মান উন্নয়ন, এগুলো হচ্ছে ব্যবসায়ের সামাজিক গুরুত্ব। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, কমেন্টসে জানাও যে তোমরা আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, এবার আসো ব্যবসায়ের পরিবেশ। পরিবেশ মানে কি? আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে পরিবেশটা কি। পরিবেশ মানে হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমরা পরিবেশ, এটা আমরা ক্লাস 3 4-এ আহ তখন থেকে আমরা জানি এটা। কিন্তু
ব্যবসায়ের পরিবেশ কি? ব্যবসায়ের পরিবেশ হচ্ছে যে সকল পারস্পরিক অবস্থার মধ্যে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান গঠিত পরিচালিত হয়, সেগুলি হচ্ছে ব্যবসায়ের পরিবেশ। যেসব, এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হচ্ছে যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলী, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলি হচ্ছে ব্যবসায়ের পরিবেশ। এখন আমাদের ব্যবসায়ের পরিবেশের পারস্পরিক যে উপাদান রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, পাহাড়, বনভূমি, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি। এই ব্যবসায়ের পরিবেশ, পরিবেশের যে উপাদানগুলো সেগুলো আমাদের ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ পরিবেশের উপর ডিপেন্ড করেই এক এক জায়গায় এক এক ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে। যেমন সিলেট, চট্টগ্রাম অঞ্চলের তাদের প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করেই কিন্তু সেখানে চা বাগান গড়ে উঠেছে। দেখো তোমাদের বইয়ে একটা চট্টগ্রাম সমুদ্র বন্দর দেওয়া আছে ছবি। এখানে এই চট্টগ্রাম সমুদ্র বন্দরে কিন্তু, এই বন্দরকে কেন্দ্র করে সেখানে নতুন নতুন ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠেছে সামুদ্রিক যে পরিবেশ সেটার উপর ভিত্তি করে। এখানে ব্যবসায়ের পরিবেশের উপাদানগুলোকে প্রধানত 6 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বা ন্যাচারাল এনভায়রনমেন্ট, অর্থনৈতিক পরিবেশ, ইকোনমিক এনভায়রনমেন্ট, রাজনৈতিক পরিবেশ, পলিটিক্যাল এনভায়রনমেন্ট, সামাজিক পরিবেশ, সোশিয়াল এনভায়রনমেন্ট, আইনগত পরিবেশ সেটা হচ্ছে লিগ্যাল এনভায়রনমেন্ট, প্রযুক্তিগত পরিবেশ, টেকনিক্যাল এনভায়রনমেন্ট। ব্যবসায়ের যে পরিবেশের উপাদানগুলো সেগুলো খুব গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে, কারণ কোন উপাদান কোন পরিবেশের সেগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে। যেমন প্রাকৃতিক পরিবেশের উপাদান, প্রাকৃতিক পরিবেশের উপাদান আমাদের মনে থাকবে কারণ এগুলো হচ্ছে সরাসরি ন্যাচারাল, মানে আল্লাহর তৈরি যে উপাদানগুলো সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। যেমন জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদ নদী, পাহাড় পর্বত, এগুলো হচ্ছে সবই প্রাকৃতিক পরিবেশের উপাদান। আর অর্থনৈতিক পরিবেশের যে উপাদানগুলো সেগুলো হচ্ছে অর্থের সাথে সম্পর্কিত যে উপাদান, যেমন সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ ও ব্যাংকিং ইত্যাদি। তারপর আসো সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের উপাদানগুলো হচ্ছে জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, ভোক্তারা কেমন পণ্য চায়, কোন ধরনের পণ্য তাদের অভাব মেটাতে পারবে, এই যে উপাদানগুলো সেগুলো হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। তারপর আসে মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য, এগুলো সবই হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে দেশের সরকার, দেশের সার্বভৌমত্ব, একটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা, তারপর হচ্ছে সরকারের নীতিমালা, আন্তর্জাতিক যে সম্পর্ক, এগুলো সবই হচ্ছে রাজনৈতিক পরিবেশ। এবার আসো আইনগত পরিবেশ। আইনগত পরিবেশের উপাদানগুলোর সাথে আইন কথাটা অন্তর্ভুক্ত থাকে, এটা তোমাদের মনে রাখার জন্য বললাম। যেমন হচ্ছে বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন ইত্যাদি। তারপর আসো প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তিগত শিক্ষা, প্রযুক্তির সাথে যে সম্পর্কিত যে উপাদানগুলো সেগুলো হচ্ছে প্রযুক্তিগত পরিবেশের উপাদান। প্রযুক্তিগত শিক্ষা, কারিগরি দক্ষতা, উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, তারপর প্রযুক্তি আমদানির সুযোগ সুবিধা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই সব কিছুই হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। আচ্ছা, এগুলো তোমরা তোমাদের বইয়ে মার্ক করে রাখো, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশটা কেমন সেটা নিয়ে যদি একটু বলি। দেখো, বিজনেস এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে প্রযুক্তিগত আহ পরিবেশের তেমন একটা উন্নতি দেখা যায় না, তারপর এখনো দিনে দিনে আপডেট হচ্ছে। আচ্ছা,
বাংলাদেশ একটি কৃষি নির্ভর উন্নয়নশীল, মূলত বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ এবং সেটা হচ্ছে কৃষি নির্ভর। অবশ্য দেশের অর্থনীতিতে বাংলাদেশ আহ ব্যবসায়ী তথা শিল্প ও বাণিজ্যের অবদান প্রতি বছরই কি হচ্ছে, বেড়ে চলেছে। এককালে এই অঞ্চল ব্যবসা বাণিজ্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত ছিল। ব্যবসা বাণিজ্যে প্রসিদ্ধ স্থান হিসেবে বিশেষ করে মসলিন কাপড়ের জন্য সোনারগাঁ এবং সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য চট্টগ্রাম, এই দুটো স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। তাহলে তোমাদের প্রশ্ন আসবে যে বাংলাদেশ এক সময় কোন কাপড়ের জন্য বিখ্যাত ছিল? সেটার উত্তর হবে কি বলতো? সেটার উত্তর হবে মসলিন কাপড়ের জন্য। এবং বাংলাদেশের কোন স্থানটা মসলিন কাপড়ের জন্য বিখ্যাত ছিল? এরকম প্রশ্ন আসলে তার উত্তর হবে সোনারগাঁও। আচ্ছা, তারপর প্রশ্ন আসতে পারে যে সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য চট্টগ্রাম, আহ এই দুটো স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। প্রশ্ন আসবে যে সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য কোন স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল? এর উত্তর হবে চট্টগ্রাম। আচ্ছা, এছাড়াও সোনারগাঁও এবং এর আশেপাশের তৈরি যে মসলিন, এগুলো রপ্তানি হতো হচ্ছে ইউরোপ, আফ্রিকা সহ দেশের পৃথিবীর বিভিন্ন দেশে এগুলো রপ্তানি হতো। আচ্ছা, সোনারগাঁও এবং এর আশেপাশের তৈরি যে মসলিন কাপড়, এগুলা ইউরোপ, আফ্রিকা সহ বিভিন্ন দেশে কি হতো, রপ্তানি হতো। আমাদের দেশ চিরকাল বাণিজ্যের জন্য কি ছিল, বিখ্যাত ছিল। আচ্ছা, এই বাণিজ্যের খ্যাতির জন্য আমাদের দেশে ইতিহাস বিখ্যাত তাম্রলিপ্ত ও সপ্তগ্রামের সাথে এর ঘোর প্রতিযোগিতা চলত। এই অঞ্চলের বাণিজ্য খ্যাতি প্রাচ্যের দেশ ছাড়িয়ে সুদূর ইউরোপ পর্যন্ত পৌঁছেছিল। এই বাণিজ্যিক সুবিধার জন্য খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে পর্তুগিজরা এসে বাণিজ্য করতে আরম্ভ করেন। তারা সপ্তগ্রামকে পোর্টো পিকিউনো বা ক্ষুদ্র বন্দর এবং চট্টগ্রামকে পোর্টো গ্র্যান্ডো বা বৃহৎ বন্দর নামে অভিহিত করেন। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে বাণিজ্যের জন্য ক্ষুদ্র বন্দর হিসেবে অভিহিত করা হয় কোন অঞ্চলকে? এবং প্রশ্ন আসতে পারে যে বাণিজ্যের জন্য পোর্ট গ্র্যান্ডো বলে অভিহিত করা হয় কোন অঞ্চলকে? পোর্ট গ্র্যান্ডো বলা হয় চট্টগ্রামকে। আচ্ছা, এছাড়াও বাণিজ্য বন্দর হিসেবে পশ্চিমবঙ্গের সপ্তগ্রাম নামটিও বিখ্যাত ছিল। তাহলে বাণিজ্যের জন্য কোন কোন এলাকা, বাংলাদেশের কোন কোন এলাকা বিখ্যাত ছিল? সেটা হচ্ছে চট্টগ্রাম, হ্যাঁ, সপ্তগ্রাম, পশ্চিমবঙ্গের সপ্তগ্রাম এটা ছিল। এটা ভাগীরথী নদী ও সরস্বতী খালের মাধ্যমে বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামের বাণিজ্য চলতো। তোমাদের প্রশ্ন আসতে পারে যে বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামের বাণিজ্য চলতো কিসের মাধ্যমে বা কোন পথে? সেটা হচ্ছে ভাগীরথী নদী ও সরস্বতী খালের মাধ্যমে। আচ্ছা, সমুদ্রপথে ব্যবসায়ের জন্য আমাদের দেশ প্রসিদ্ধ ছিল। সমুদ্রগামী জাহাজ আমাদের দেশে নির্মিত হতো। এখন দেখো, চৈনিক পরিব্রাজক হুমায়ুন লিখেছেন যে এদেশে জাহাজ নির্মাণ প্রণালীর শ্রেষ্ঠত্ব হৃদয়ঙ্গম করে মহামান্য রোমের সম্রাট আলেকজান্দ্রিয়ার ডক কারখানা ও জাহাজ পছন্দ না করে চট্টগ্রাম থেকে জাহাজ তৈরি করে নিতেন। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে তোমাদের বইয়ে কোন চৈনিক পরিব্রাজকের নাম উল্লেখ রয়েছে? তিনি হচ্ছেন চৈনিক পরিব্রাজক মা হুয়ান। আমাদের দেশ জাহাজ নির্মাণ শিল্পের জন্য এতই বিখ্যাত ছিল যে রোম সম্রাট পর্যন্ত আমাদের দেশ থেকে জাহাজ নির্মাণ করিয়ে নিয়ে যেতেন। তোমরা কি আমার পড়া বুঝতে পারছো? ঠিক আছে, তোমাদের চ্যাট বক্সে আমি একটা অ্যাটেন্ডেন্স শিট শেয়ার করছি। তোমরা সবাই সেটা ফিল আপ করে গ্রুপে দিয়ে দিবে, ওকে?
তোমরা সবাই এই অ্যাটেন্ডেন্স শিটটি পূরণ করে গ্রুপে দিয়ে দিবে, হ্যাঁ? আচ্ছা, আমরা আবার পড়ায় চলে যাই। ঠিক আছে, আমরা কোন পর্যন্ত ছিলাম? আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম আজকে এ পর্যন্ত একটু রিক্যাপ করি, চলো। আমরা শিখলাম যে মানুষের ব্যবসায়ের যে উৎপত্তি, এই উৎপত্তির মূলে ছিল মানুষের অভাববোধ। আর একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, এবং সেটাকে কি হতে হবে? অবশ্যই বৈধ পথে মুনাফা অর্জন করতে হবে। তারপর শিখলাম যে ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা, ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা হচ্ছে তিনটি। সেটা হচ্ছে কি? প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এরপর শিখলাম যে ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ। ব্যবসা কত প্রকার শিখেছি আমরা? তিন প্রকার। সেটা কি কি? শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। এবং শিল্পের মধ্যে আবার কতগুলা ভাগ রয়েছে, কি কি? প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প এবং উৎপাদন শিল্প। তারপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় বাণিজ্য থেকে, যে ব্যবসায়ের পণ্য বন্টনকারী শাখা কোনটি? ব্যবসায়ের পণ্য বন্টনকারী শাখা হচ্ছে বাণিজ্য। তারপর ব্যবসায়ের আরেকটি শাখা হচ্ছে প্রত্যক্ষ সেবা। আইনবৃত্তি, ডাক্তারি, শিক্ষক, প্রকৌশলী, হ্যাঁ, বিউটি পার্লার, নাপিত, এগুলো হচ্ছে সব প্রত্যক্ষ সেবার উদাহরণ। তারপর আমরা পড়েছি শিল্প। শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। তোমাদের প্রশ্ন আসতে পারে যে উৎপাদনের বাহন কি? সেটা হচ্ছে শিল্প। এবং শিল্পের সংজ্ঞাটা তোমরা ভালোভাবে শিখে নেবে। শিল্পকে প্রধানত কত ভাগে ভাগ করা যায় বলো তো? 5 ভাগে। কি কি? প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প এবং সেবা শিল্প। আমরা ক্লাসের পড়া ক্লাসেই শেষ করব, ঠিক আছে? উদ্যোগ বইটা অনেক ছোট একটা বই, একটু মনোযোগ দিয়ে পড়লে কিন্তু এখান থেকে 90+ মার্ক ক্যারি করা সম্ভব। তাই অবহেলা না করে একটু গুরুত্ব দিবে। তারপর আমরা পড়েছি যে বাণিজ্য বা কমার্স। বাণিজ্য কাকে বলে, বাণিজ্যের সংজ্ঞা শিখেছি। বাণিজ্য কাকে বলে বলতো? আমরা শিখেছি যে উৎপাদনকারীর নিকট থেকে চূড়ান্ত ভোক্তা পর্যন্ত একটা পণ্য পৌঁছানোর যে যাবতীয় কার্যাবলী, সেটাই হচ্ছে বাণিজ্য। এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে বলতো? পণ্য বিনিময়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন ইত্যাদি কাজ, এই সবই হচ্ছে বাণিজ্যিক পরিবেশের উপাদান বা বাণিজ্যের উপাদান আর কি। এখন প্রত্যেকটা উপাদানের এক একটা ভূমিকা রয়েছে। কি কি? পণ্য বিনিময়ের মাধ্যমে আমাদের কি হয়? মালিকানা সংক্রান্ত বাধা দূর হয়। পরিবহনের মাধ্যমে স্থানগত বাধা দূর হয়। এগুলো পরীক্ষায় আসে যে নিচের কোনটি দ্বারা পণ্যের সময়গত বাধা দূর হয়? তাহলে এটার উত্তর হবে কি? গুদামজাতকরণ। তারপর পণ্যের ঝুঁকি সংক্রান্ত বাধা দূর হয় কিসের মাধ্যমে? এর উত্তর হবে বীমা। তারপর তথ্যগত বাধা দূর হয় কিসের মাধ্যমে? বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর আমরা পড়েছি প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা বা ডিরেক্ট সার্ভিস কোনগুলা? যেগুলো ডাক্তার, উকিল, প্রকৌশলী, পেশাজীবীরা যে আমাদের বিভিন্ন সেবা প্রদান করে থাকে, সেগুলি হচ্ছে প্রত্যক্ষ সেবা। এবং ব্যবসায়ের যে গুরুত্ব সেটা আমরা পড়েছি স্লাইড থেকে। তোমরা সেভাবে আনসার করবে পরীক্ষায়। তারপর ব্যবসায় পরিবেশ, যে পারস্পরিক অবস্থার মধ্যে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান গঠিত ও পরিচালিত হয়, সেগুলি হচ্ছে ব্যবসায়ের পরিবেশ। ব্যবসায় পরিবেশে বিভিন্ন উপাদান আমরা পড়েছি। সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশ। পরিবেশের নামগুলো সবাই একদম সবাই মুখস্থ করে রাখবে, ঠিক আছে?
এখন আসো ব্যবসায়ের পরিবেশ। ব্যবসায়ের পরিবেশের যে উপাদানগুলা সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যেমন যদি প্রশ্ন আসে যে জাতি এটি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান, সেটা হবে সামাজিক পরিবেশের। আবার প্রশ্ন আসতে পারে যে সরকারি নীতিমালা এটা কোন পরিবেশের উপাদান, সেটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ। আর একটু ঘুরিয়েও আসতে পারে যে নিচের কোনটি আইনগত পরিবেশ, সেখানে অপশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের দেখে বুঝতে হবে যে কোনটা কোন পরিবেশের উপাদান। আচ্ছা, বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে আমরা জানলাম। ওকে, এবার দেখো ব্যবসায়ের পরিবেশের প্রাকৃতিক উপাদান কোনগুলো। একটু আগে আমরা জেনেছি প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হচ্ছে যেগুলো আল্লাহর তৈরি উপাদান, সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। যেমন আমাদের দেশের কোন প্রাকৃতিক উপাদানটা সবচেয়ে বেশি আছে বলো তো? সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আমাদের দেশে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস বিদ্যমান রয়েছে। তো তোমরা মার্ক করে রাখতে পারো যে আমাদের দেশে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় কোন উপাদানটি রয়েছে, সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস রয়েছে। ওকে, এছাড়াও আমাদের দেশে বিদ্যমান খনিজ, কয়লা, তারপর হচ্ছে চুনাপাথর, কঠিন শিলা, খনিজ তেল, শিল্প ইত্যাদি বিকাশে সহায়ক। এবং আমাদের দিন দিন বনভূমির পরিমাণগুলো কমে গেলেও আমাদের সমৃদ্ধ বনজ সম্পদ রয়েছে। এবং আরেকটা যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেটা হচ্ছে নদী। আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ, এবং সমুদ্র সমুদ্র বেষ্টিত হওয়ার কারণে আমাদের মৎস্য শিল্প বিকাশেও উপযুক্ত পরিবেশ আমাদের দেশে রয়েছে। তাহলে কোন কোন পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো আমাদের দেশে রয়েছে, সেগুলো হচ্ছে প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, খনিজ কয়লা, মৎস্য শিল্প ইত্যাদি। এখন অর্থনৈতিক উপাদান কোনগুলো দেখো। অর্থনৈতিক উপাদানগুলো হচ্ছে অর্থ, ব্যাংক, হুম, কৃষি, তারপর হচ্ছে জনগণের সঞ্চয় ও বিনিয়োগ, এগুলো হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো কি করে, সেগুলোর কাজ হচ্ছে মানুষের মূলধনের অভাব পূরণ করে। মূলধনের অভাব পূরণের জন্য আমরা সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে ব্যাংক। তারপর গ্রামে যে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো আছে, যেটাকে আমরা এনজিও বলি, সেখান থেকেও মানুষের অর্থ সংস্থান হয়। তারপর সামাজিক পরিবেশের উপাদানগুলো সম্পর্কে আমরা আগেই জেনেছি, জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব। ওপরে যে ছকটা দেওয়া ছিল সেটারই একটা ব্যাখ্যা হচ্ছে এইগুলো। ঠিক আছে, পরের ছকটা যদি তোমরা ভালোভাবে আয়ত্ত নিতে পারো তাহলে ভালোভাবে আনসার করতে পারবে পরীক্ষায়। তারপর প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে প্রযুক্তিগত পরিবেশ। বাণিজ্যের উন্নতিতে এই দক্ষতা সম্পন্ন কর্মী, উন্নত যন্ত্রপাতি, এগুলো কিন্তু সবই প্রযুক্তিগত পরিবেশের মাধ্যমেই তৈরি হয়। যে সকল দেশে প্রযুক্তিগত যত বেশি উন্নত যে সকল দেশ, সেই দেশ তত বেশি সমৃদ্ধশালী। ঠিক আছে, আমাদের অধ্যায়ের প্রায় শেষে চলে এসেছি আমরা। এখন ঠিক আছে, তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, সেই হোমওয়ার্ক গুলো তোমরা কি করবে, নেক্সট উইকে সবাই করে নিয়ে আসবে। ঠিক আছে, আমরা, তোমরা কি আমার কথা সবাই বুঝতে পেরেছো, আমার পড়া বুঝতে পেরেছো সবাই? এটা আসলে এরকম বোঝার কিছু না, একটু পড়তে হবে, পড়লেই মনে থাকবে। কয়েকবার রিডিং পড়লেই তাহলেই তোমরা পারবে। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক গুলো দেখে নাও। এই যে আমরা আজকে ক্লাসে কি কি শিখলাম,
সেই নিয়ে তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে ব্যবসায়ের উৎপত্তির মূলে কি ছিল। আমরা জানি সবাই, একটু আগে পড়লাম যে ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল মানুষের অভাববোধ। তারপর ব্যবসায় কাকে বলে এটা আমরা জানি। ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা শিখেছি। ব্যবসায়ের গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, সামাজিক গুরুত্ব, এগুলো নিয়ে আলোচনা করবে। ব্যবসায় কত প্রকার ও কি কি সেটা আমরা পড়েছি। ব্যবসায় হচ্ছে কি তিন প্রকার: শিল্প, তারপর হচ্ছে বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প কাকে বলে, শিল্পের সংজ্ঞা আমরা পড়েছি। প্রজনন শিল্প কাকে বলে, নিষ্কাশন শিল্প কাকে বলে, বাণিজ্য কাকে বলে, এই সবগুলোই আমরা শিখেছি। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা হোমওয়ার্ক করে নিয়ে আসবে আগামী ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, আমরা চলো এবার বইয়ের সৃজনশীল প্রশ্নগুলো এবং এমসিকিউ প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি। দেখি আমরা এতক্ষণ কি কি শিখলাম, সবাই আনসার দিতে পারি কিনা। আচ্ছা, কেউ নাই। ইয়ার সেক্রেটারি। দেখো, বিনিময়ের মাধ্যমে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক এগুলোর ব্যবহার কোন যুগের? আমরা একটু আগে শিখেছি। দেখো তো কোন যুগে। দেখো তো, সেগুলো হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি, পাথর এগুলো হচ্ছে মধ্যযুগের, তাই না? তারপর কোন বন্দরকে পোর্টো গ্র্যান্ডো বলা হতো বলো তো? একটু আগে শিখেছি আমরা, সেটা হচ্ছে কি? চট্টগ্রাম। বাণিজ্য ভোক্তাদের নিকট পণ্য পৌঁছাতে সহায়তা করে কিভাবে? স্থানগত বাধা দূর করার মাধ্যমে, হ্যাঁ। সামাজিক সহায়তা দানের মাধ্যমে, অর্থগত বাধা দূর করার মাধ্যমে। এই যে 1 আর 3 হবে কি কি? স্থানগত বাধা দূর করার মাধ্যমে এবং অর্থগত বাধা দূর করার মাধ্যমে। এবার আসো সৃজনশীল প্রশ্নে। দেখো, সৃজনশীল না, এটা বহু নির্বাচনী প্রশ্ন। যে শাকিলাদের একটি পারিবারিক নার্সারি আছে, সেখানে তারা বিভিন্ন প্রকার ফুল ও ফলের চারা উৎপাদন করে বিক্রি করে। তাদের বাড়ির যে মাটির চারা গাছ সেগুলো উৎপাদন ও লালনের জন্য উপযুক্ত। নার্সারিটি পুকুরের নিকট হওয়ায় পানীয় সবসময় পাওয়া যায়, ফলে নার্সারিটার চারাগুলো মানও বেশ ভালো। তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে যে শাকিলাদের নার্সারিটি কোন ধরনের শিল্প? নার্সারি কি? নার্সারি থেকে কি হয়? প্রাকৃতিক উপায়ে কি উৎপাদন বৃদ্ধি পায়? সেটা হচ্ছে অবশ্যই প্রজনন শিল্প। শাকিলদের পরের প্রশ্ন হচ্ছে শাকিলাদের নার্সারির চারাগুলোর মান উন্নত হওয়ার পেছনের প্রধান কারণ কোনটি? সেটা হচ্ছে কি? প্রধান কারণ কি তাদের মান উন্নত হওয়ার প্রধান কারণ কি? তাদের প্রাকৃতিক পরিবেশ, পুকুরের পানি আছে, পরিবেশ ভালো, মাটি ভালো, সেজন্য প্রাকৃতিক কারণেই তাদের চারাগুলোর মান উন্নত। তারপর আসো সৃজনশীল প্রশ্ন। এখানে দেখো, ক এবং খ সৃজনশীল প্রশ্নের উত্তরগুলা যখন তোমরা করবা, ক এবং খ এগুলো হচ্ছে সরাসরি তোমাদের আইডিয়া থেকে দিতে হবে, মুখস্থর মতো। কিন্তু গ এবং ঘ নাম্বার প্রশ্নে তোমাদের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো দিতে হবে। এবং অবশ্যই গ এবং ঘ নাম্বার প্রশ্নে তোমরা মেন উত্তরটা আগে দিয়ে দিবে। যেমন এখানে বলা আছে যে আখিতারা গ্রামের 10ম শ্রেণীর শিক্ষার্থী নাফিসের বাবা
গ্রামের প্রশিক্ষণপ্রাপ্ত একজন পল্লী চিকিৎসক। চিকিৎসার পাশাপাশি তিনি মানসম্মত ওষুধও বিক্রি করেন। গ্রামে বিভিন্ন ধরনের রোগের ঔষধের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও কিছু সীমাবদ্ধতার কারণে তিনি সব ধরনের ওষুধ ক্রয় করতে পারেন না। সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাবে ওষুধ কোম্পানির যে এজেন্ট তারাও প্রয়োজনীয় ওষুধ সময় মতো পৌঁছাতে পারে না। অন্যদিকে দোকানে সংরক্ষণের সুব্যবস্থা না থাকায় অনেক ওষুধ নষ্ট হয়ে যায়। এখান থেকে প্রশ্ন করেছে যে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি। এটা তো আমরা একটু আগে শিখেছি যে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। শিল্প বলতে কি বোঝায় আমরা শিখেছি, দিতে পারবো, উদাহরণ সহ দিতে পারবো। তারপর দেখো গ এবং ঘ নাম্বার প্রশ্ন কিন্তু এই সরাসরি উদ্দীপক থেকে করা হয়। যেমন এখানে বলা হয়েছে যে নাফিসের বাবার ব্যবসায়টি কোন ধরনের। দেখো নাফিসের বাবা কি ধরনের ব্যবসা করে, তিনি কিন্তু চিকিৎসক। তাহলে চিকিৎসক কি? অবশ্যই প্রত্যক্ষ সেবা। এটা হচ্ছে তোমাদের মেন উত্তর, যে নাফিসের বাবা হচ্ছে একটা সেবামূলক ব্যবসায়ী করে থাকেন। তাহলে এই উত্তরটা দিলে তোমরা কিন্তু 1 মার্ক পেয়ে যাবে, এবং তারপর ব্যাখ্যার জন্য আর 2টা স্টেপ দিবে, তাহলে তোমরা 3 মার্ক ক্যারি করতে পারবে। তারপর আসো হচ্ছে ঘ নাম্বার, নাফিসের বাবার পক্ষে এলাকাবাসীর যে চাহিদা, সেই চাহিদা মাফিক যদি আমরা ওষুধ সরবরাহ করতে না পারি, তাহলে এর না পারার প্রধান কারণটা কি? এখানে কি বলে তুমি মনে করো? তোমার মতামত জানতে চেয়েছি এখানে। এখানে কি কি সীমাবদ্ধতার কথা বলা আছে দেখো। কি কি সীমাবদ্ধতা এখানে বলছে যে যোগাযোগ ব্যবস্থার যে সীমাবদ্ধতা সেখানে রয়েছে। তুমি দিতে পারো যে নাফিসের বাবার পক্ষে এলাকাবাসীর চাহিদা মাফিক ওষুধ সরবরাহ করতে না পারার প্রধান কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থার অভাব। এই মেইন উত্তরের জন্য তোমরা 1 নাম্বার পেয়ে যাবে, এবং ব্যাখ্যা করার জন্য আরো 3 নাম্বার পাবে। ঠিক আছে, এভাবে তোমরা সৃজনশীল প্রশ্নের আনসার গুলো করবে। দেখো 2 নাম্বার প্রশ্নের আহ অনুচ্ছেদটা আমরা পড়ছি। এখানে বলা আছে যে বাংলাদেশ একসময় ব্যবসায় বাণিজ্যে সারা বিশ্বে সুপরিচিত ছিল। এদেশে এমন একটি বস্ত্র তৈরি হতো যার খ্যাতি দেশে দেশে ছড়িয়ে পড়েছিল। মেঘনা ও শীতলক্ষ্যা নদীর আবহাওয়া ও জলীয় বাষ্প সে বিখ্যাত বস্ত্রটির সুতা তৈরিতে সহায়ক ছিল। সাথে ছিল শ্রমিক ও কারিগরদের আন্তরিক পরিশ্রম ও সৃজনশীলতা। বর্তমানে ব্যবসায়িক পরিবেশের যে সবগুলো উপাদান, সেগুলোর উন্নয়ন ঘটাতে পারলে ব্যবসা বাণিজ্যের অধিক প্রসার ঘটবে এবং ফিরে আসবে অতীত গৌরব। এখান থেকে আমাদের প্রশ্ন হয়েছে যে কোন বস্ত্রের জন্য বাংলাদেশের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল বলতো? কোন পণ্যের জন্য? এটা হচ্ছে মসলিন শিল্প, মসলিন কাপড়ের জন্য, রাইট। আচ্ছা, তারপর হচ্ছে ব্যবসায়িক পরিবেশ বলতে কি বোঝায় আমরা একটু আগে শিখেছি, সে অনুযায়ী উত্তর দিবে। তারপর বলা হয়েছে যে কোন পরিবেশের উন্নয়নের মাধ্যমে উদ্দীপকের যে শ্রমিক ও কারিগরীদের সৃজনশীলতার বিকাশ সম্ভব। তারপর বর্গ নাম্বার প্রশ্ন হচ্ছে কি, বর্তমানে দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে উদ্দীপকের উল্লেখিত ব্যবসায়ের কোন পরিবেশের উন্নয়ন জরুরি বলে তুমি মনে করো? তোমার কাছে যেটা জরুরি মনে হবে সে অনুযায়ী তুমি তোমার উত্তরের পক্ষে তোমাকে যুক্তি দিয়ে এটার আনসার করতে হবে। ঠিক আছে, আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি। তাহলে ব্যবসা সম্পর্কে যাবতীয় তথ্য আমরা আজকের ক্লাস থেকে জানতে পারলাম। ঠিক আছে, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, যে কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়েছে কিনা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের ক্লাসটি শেষ করতে পারি। ঠিক আছে, তোমরা পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদের হোমওয়ার্ক গুলো করবে।
করে তোমাদের গ্রুপে জমা দিবে, হ্যাঁ, আর অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করবে। ঠিক আছে, আজকের মতো শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।